এরপর আর তেমন এ ব্যাপারে কোনো কথা বললেন না শুভাশিস বাবু। বাইরের বৃষ্টির তোর একটু কমে এলো মনে হলো তার। মনিরামের বউয়ের রান্না হয়ে গিয়েছিল, তাদের খাওয়ার জোগাড় করা শুরু করলো সে। প্রায় ঘন্টাখানেক বাদে শুভাশিস বাবু যখন মনিরামের বাড়ি থেকে বেরোলেন, তখন চারিদিকে প্রবল ব্যাঙের ডাক ছাড়া আর তেমন কোনো শব্দ নেই। গাছের পাতা থেকে ঝরে পড়া জলে মাঝে মাঝে অদ্ভুত একটা শব্দ হচ্ছে। শুভাশিস বাবু হাতে মোটা টর্চ নিয়ে এগিয়ে চলেছেন তার সদ্য কেনা বাড়িটার দিকে। বাড়িতে এখন কেউ নেই, তাকে একাই আজ ওখানে রাত কাটাতে হবে। মনিরাম তাকে এগিয়ে দেওয়ার কথা বললেও তিনি নিজেই মানা করে দিয়েছেন। তার সাহস নেই, এরকম কথা যেন মনিরামের কোনোদিনও মাথায়ও না আসে। এমনি পুরো গ্রামটা কেমন যেন ঝুম মেরে আছে, তার উপর এসব নিয়ে তিনি আর ভাবতেও চান না। একভাবে হাঁটতে হাঁটতে শুভাশিস বাবুর কেমন যেন মনে হলো আরো একটা পায়ের শব্দ তার পেছনে আসছে। তিনি থমকে দাঁড়িয়ে গেলেন। কে রে? মনিরাম নাকি? এই তোমাকে আমার পিছনে আসতে বারণ করলাম যে মনিরাম। মনিরাম, এই কোথায় তুমি? আচ্ছা, এই সামনে এসো বলছি, সামনে এসো। কোনো সাড়া শব্দ নেই। জঙ্গলটা কালো হয়ে আছে, তার টর্চের আলো যেন আধার কাটতে পারছে না। আরে কই হে মনিরাম? আরে কোথায় হে? সামনে এসো। শুভাশিস বাবুর কথা শেষ হতেই কড়কড় করে একটা বাজ পড়ল। তিনি বিস্ফারিত চোখে দেখলেন একটা লম্বা ঝুঁকে পড়া ছায়া ঠিক তার থেকে হাত কয়েক দূরে দাঁড়িয়ে। লম্বা চুল তার মুখের ওপর এসে পড়লেও চোখ দুটো দেখে শরীরের ভেতর পর্যন্ত যেন জমে যায়, এমন ভয়ঙ্কর চোখ তার। কে 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 কে- কে তুমি? কে তুমি? ছায়া মূর্তিটা কোনো কথা না বলে ঠিক জন্তুর মতো ঝুঁকে মাটিতে বসলো, যেন এক্ষুনি ঝাঁপ দেবে তার ওপর। শুভাশিস বাবু ভয়ে দুপা পিছিয়ে গেলেন। এটা যে মনিরাম নয় তা আর বুঝতে বাকি নেই তার। আবার কড়কড় করে একটা বাজ পড়ল, আর ছায়াটা সেই আলোয় লাফ দিয়ে এসে পড়ল তার উপর। একটা আকাশ বাতাস কাঁপানো চিৎকারে ভরে উঠল জঙ্গলের সেই জায়গাটা। ঘরের দরজাটা বন্ধ করতে গিয়ে প্রবল চিৎকারটা শুনে হাত থমকে গেল মনিরামের। ভয়ে মুখটা শুকিয়ে গেল তার। মনিরামের বউ ঘুমিয়ে পড়েছিল, সেদিকে একবার তাকিয়ে দেখল সে। সারাদিন হাড় ভাঙা খাটুনির পর অকাতরে ঘুমাচ্ছে বউটা। মনিরাম তাকে না জাগিয়ে হাতে লণ্ঠন আর লাঠি কাছটা নিয়ে বেরিয়ে পড়ল। ঘরের দরজাটা শক্ত হাতে বন্ধ করে এগিয়ে চলল সে জঙ্গলের দিকে। মনিরাম ছাতা সঙ্গে নিয়ে বেরোয়নি, তাই জল পড়ে তার লালটেমের তেজ কমে গেল যেন। চারিদিকে চোখ রাখতে রাখতে মনিরাম এগিয়ে যাচ্ছিল বিশাল বাড়িটার দিকে। বাড়িতে কোনো আলো জ্বলছে না, মানে শুভাশিস বাবু হয়তো বাড়ি অবধি যেতেও পারেননি। কয়েক হাত এগিয়ে ব্যাপারটা চোখে পড়ল তার। শুভাশিস বাবুর হাতের টর্চটা মাটিতে বর্ষার জলের মধ্যে পড়ে আছে। মনিরাম টর্চটা হাতে তুলে নিল। বড় টর্চের আলোয় জঙ্গলের বেশ অনেকটা অবধি দেখা যায়। টর্চের আলোতেই দেখতে পেল সে কোনো কিছুকে টেনে নিয়ে যাওয়ার একটা স্পষ্ট দাগ কাদার ওপর হয়ে আছে। বছর 15 আগে ঘটে যাওয়া ঘটনার কথা আবার একবার মনে পড়ল তার। বাবু, শুভাশিস বাবু, আপনি কোথায়? জঙ্গলের মধ্যে ব্যাঙের ডাক ছাড়া আর তেমন কোনো শব্দ নেই। মনিরাম হাতের টর্চটা ঘুরিয়ে ঘুরিয়ে এদিক ওদিক দেখল। হে ভগবান, নতুন মানুষ উনিয়ে তল্লাটের। ভয়ের কোপে পড়লেন নাকি প্রথম দিন এসেই? কি যে করি। শুভাশিস বাবু, ও বাবু! এত জোরে ডাকেও কোনো সাড়া না পেয়ে মনিরাম বুঝল তাকেই ঢুকতে হবে জঙ্গলে। একবার আকাশের দিকে তাকিয়ে নিয়ে মনিরাম ঢুকে পড়ল জঙ্গলের ফাঁকগুলো ভেতরে। লম্বা গাছগুলোর মাঝখান দিয়ে হাঁটতে হাঁটতে মনিরামের বারবার মনে হচ্ছিল কেউ যেন গাছের আড়াল থেকে তাকে দেখছে। হঠাৎ বর্ষার জলের মধ্যে টর্চের আলোয় এক পাটি জুতো পরে থাকতে দেখল সে। জুতোটা শুভাশিস বাবুর, কিন্তু আরো একটা জিনিস পড়ে আছে জুতোর পাশে, কয়েকতলা চাপ চাপ রক্ত। মনিরাম ভয়ে ভয়ে সামনের দিকে টর্চের আলো ফেলল। একটা আজব দৃশ্য দেখল সে। শুকনো গাছের ডাল জমা করে একসাথে বেঁধে গোলাকার একটা পাখির বাসার আকার যেন কেউ তৈরি করেছে।
তার ভেতরটা অন্ধকারে ভরা। রক্তের ফোঁটাগুলো ঢুকে গেছে সেই অন্ধকারের ভেতরে। মনিরামের বুকটা যেন কেঁপে উঠল এই দৃশ্য দেখে। বাবু, বাবু কোথায় আপনি? বাবু! মনিরামের ডাকটা যেন গুহার ভেতর ধাক্কা খেয়ে তার কাছেই ফিরে এলো। এই জঙ্গলে দিনের বেলা কখনো সে ঢুকলেও এই দিকে গ্রামের কেউই আসে না। মনিরাম বুঝল সুভাষিস বাবুর খুব বিপদ। সেও গ্রামেরই ছেলে। খুব বেশি কিছু না ভেবে হাতের আলোটা নিয়ে ঢুকে পড়ল সেই গুহাটার মধ্যে। শুকনো গাছের ডালপালার উপর খচমচ শব্দ করতে করতে মনিরাম এগিয়ে চলেছিল, যদি সুভাষিস বাবুর দেখা পাওয়া যায় সেই আশাতেই। বেশ অনেকটাই ভেতরে ঢুকে পড়েছিল মনিরাম। হঠাৎ কিছু একটা হোঁচট খেয়ে সে মাটিতে ঝপ করে পড়ে গেল। হাতের আলোটা সামনে তুলে চমকে উঠল সে। সুভাষিস বাবুকে দু হাতে গাছের সরু ডাল পেঁচিয়ে কে যেন আটকে রেখেছে দেওয়ালের সাথে। আর তার গলাতেও দাঁতের দাগ, ঠিক যেমন দাগ তার নিজের গলাতেও আছে। মনিরাম আর কিছুই ভাবতে পারল না। পটাপট ছিঁড়ে ফেলল সে গাছের সরু ডালগুলোকে। সুভাষিস বাবুর দেহটা নেতিয়ে এসে পড়ল মাটিতে। তাকে কোনো মতে কাঁধে ভর দিয়ে দাঁড় করিয়ে মনিরাম হেঁচড়ে নিয়ে চলল বাসাটার বাইরের দিকে। কয়েক হাতি মাত্র এগোতে পেরেছিল মনিরাম। হঠাৎ শুকনো গাছের ডালের ওপর খড়খড় শব্দ শুনে থমকে যেতে হলো তাকে। বিস্ফারিত চোখে সে দেখল বাসাটার দেওয়ালের গা বেয়ে কালো কালো ছায়া এগিয়ে আসছে তাদের দিকে। সবারই চোখে লালচে পুঁতি পুঁতি আলোর আভা। সবকটার মুখেই ধারালো দাঁতের শাড়ি। মনিরামের কাঁধ থেকে অজ্ঞান সুভাষিস বাবু আবার মাটিতে পড়ে গেলেন। মনিরামের নিজের শরীরটাও কেমন যেন ঝিমঝিম করে উঠেছিল এই দৃশ্য দেখে। হঠাৎ সে দেখল একটা লম্বা কালো ছায়া যেন মেঝে ফুঁড়ে উঠে দাঁড়ালো তার সামনে। লম্বা চুল তার মুখের ওপর ঝুলে আছে। তারই মাঝে টকটকে লাল চোখ দুটো খুব চেনা মনিরামের। 16 বছর বয়সে এই চোখ দুটো দেখেই তার শরীরের ভেতর ঝিম ধরে গিয়েছিল। মনিরাম কি করবে বুঝে উঠতে পারল না। নড়াচড়া করার শক্তিও যেন ছিল না তার। হঠাৎ সেই কালো ছায়াটা লাফ দিয়ে এসে পড়ল ঠিক তার শরীরের ওপর। মনিরামের হাতের লাঠি আর লালটেমটা ছিটকে গিয়ে পড়ল শুকনো ডাল দিয়ে তৈরি বাসার দেওয়ালে। কালো ছায়াটা তার কাঁধে দাঁতের একটা কামড় বসিয়ে দিয়েছিল, কিন্তু সাথে সাথেই যেন চারিদিকে আগুনের শিখা লক লক করে উঠল। ছায়ামূর্তিটা বিভৎস একটা চিৎকার করে ধোঁয়ার মতো সরে গেল একদিকে। মনিরাম অতি কষ্টে নিজের ক্ষতস্থান চেপে সুভাষিস বাবুকে টেনে তুলল। তীব্র আলোয় ছায়াগুলো বাসার গভীরের আরো অন্ধকারের দিকে কাঁকড়া বিছের মতো ছুটে চলেছে। এরা অন্ধকারের জীব, অন্ধকারই এদের বাসস্থান। আলোয় বেশিক্ষণ থাকলে এরা জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। মনিরাম সুভাষিস বাবুর দেহটাকে নিয়ে টেনে হেঁচড়ে কোনো মতে বেরিয়ে এসে দাঁড়ালো সেই গোলাকার গুহামুখ থেকে। ভেতরে তখন আগুনের দাবদাহ দেখা যাচ্ছে। প্রবল জান্তব চিৎকারে আকাশ বাতাস ভেসে যাচ্ছে। এমন সময় অনেক লোকের কথা আর পায়ের শব্দ শোনা গেল। মনিরাম আর নিজেকে ধরে রাখতে পারল না। দুজনের দেহ মাটিতে আছড়ে পড়ল। সকালবেলা অনেক দেরিতে জ্ঞান ফিরল মনিরামের। উঠে দেখল সে শুয়ে আছে জীবনলাল বাবুর বাড়ির একটা ঘরে। মানকর গ্রামের বুড়ো কবিরাজ মল্লিক মশাই, তার বউ, আরও তো একজন ছিল। গলায় ব্যান্ডাজ বাঁধা অবস্থায় সুভাষিস বাবু বসেছিলেন একটা চেয়ারে। তোমরা কোথা থেকে খবর পেলে? বৃদ্ধ কবিরাজ মশাই ভয়ে ভয়ে জানলা দিয়ে বাইরের দিকে তাকালেন। সেখানে তখনও বৃষ্টি হয়েই চলেছে। তিনি বললেন, কাল অনেক রাতে তোমার বউ তোমায় খুঁজে না পেয়ে গ্রামের সবাইকে খবর দিল। সবাই খোঁজা শুরু করলো। তখনই অনেক খোঁজার পর যখন জঙ্গলের ভিতরে কাউকে টেনে নিয়ে যাওয়ার দাগ দেখলাম, আমরা দাগ ধরে খুঁজে পেলাম তোমাদের। ওই ওই বাসার কাছে গিয়ে একেবারেই ঠিক করনি তোমরা। উনি না হয় এই মান করে নতুন এসেছেন। তুমি তো এত বছর ধরে বাস করছো, জানো না ওই 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 জঙ্গলে পিশাচের বাস আছে? হ্যাঁ, সবই তো জানি গো কবরেজ মশাই, কিন্তু এই বাবুটার চিৎকার শুনে তেনাকে খুঁজতে গিয়েই আর কি বলবো।
পিশাচের বাসা মানে কি বলতে চাইছেন? ঠিক ঠিক ঠিক- ঠিক বুঝলাম না তো। দেখেন, এই 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 জঙ্গলে বহু যুগ আগে থেকেই ওই 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 রক্ত পিশাচদের দেখা যায়। এই এই মানকার গ্রামে যখন যখন সবে মানুষ এসে থাকতে শুরু করে, তখন তখন এই জায়গাটা ছিল কালতন্ত্রের চর্চাকারী কাপালিকদের আস্তানা। তাদেরই তাদেরই মধ্যে কেউ হয়তো তন্তর মন্তর করে খুলে ফেলেছিল ওই আধার জগতের একটা রাস্তা, যে যে পথ ধরেই উঠে এসে এই এই- এই জঙ্গলে বাসা বেঁধেছিল ওই ওই রক্ত পিশাচের দল। গ্রামের গ্রামের কোনো মানুষই এই এই রাত নামলে জঙ্গলে যায় না। এইসব কথা বহুকাল থেকে এই গ্রামে চলে আসছে। কেউ মানে, আবার আবার কেউ মানে না। কিন্তু কিন্তু সবাই জঙ্গলের ওই জায়গাটাকে সব সময় এড়িয়ে চলে। বহু চেষ্টা করা হয়েছে ওই ওই পথটা বন্ধ করার, কিন্তু কিন্তু কোনো ফল হয়নি, বুঝলেন? ওরা 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 বারবার ফিরে আসে, বারবার ফিরে আসে। হয়তো হয়তো অনন্তকাল ধরেই এরা থেকে যাবে এই মানকরের জঙ্গলে। বুড়ো কোবরেজের কথা শেষ হতেই সুভাষিস বাবু তাকালেন জঙ্গলের দিকে। দিনের বেলা হলেও এখনো একটা কালচে ছায়া যেন ঘিরে আছে চারিদিকে। সুভাষিস বাবু এই বাড়িখানা আবার বিক্রি করে দেওয়ার কথা মনে মনে স্থির করে নিলেন। এই বাড়ি যদি বিক্রি করতে না পারেন, তবুও এই জঙ্গল ঘেরা মানকর গ্রামে আর কোনোদিনও পা রাখবেন না তিনি।